সো আমাদের আজকের টপিক হচ্ছে পেরিওডিক মোশন। এন্ড এই চ্যাপ্টারটা তোমার হচ্ছে আমাদের শিখতে হবে আমাদের চ্যাপ্টার 9 বোঝার জন্য। চ্যাপ্টার 9 যদি আমাদের ভালো মতো বুঝতে হয় তাহলে আমাদের অবভিয়াসলি পেরিওডিক মোশনটা বুঝতে হবে। চ্যাপ্টার 9 এ হচ্ছে আমরা শিখবো তরঙ্গ ফ্রিকোয়েন্সি, এবং চ্যাপ্টার 8 এ হচ্ছে আমাদের শিখতেছে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি বা পেরিওডিক মোশন। এখন এই ফ্রিকোয়েন্সি আর পর্যাবৃত্ত গতির মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে? পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা যে সূত্রগুলো শিখবো, সেই সূত্রের কিছু অংশ হচ্ছে আমরা চ্যাপ্টার 9 এও শিখবো। মানে দুটো চ্যাপ্টার আসলে একটা বলতে পারো যে একটা পরিপূরক। যেমন হচ্ছে চ্যাপ্টার 3 এ চ্যাপ্টার 4 ছিল গতি আর নিউটনিয়ান বলবিদ্যা, যেমন এই চ্যাপ্টার দুটোর মধ্যে একটা মিল ছিল, ঠিক তেমনই হচ্ছে তোমার চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9 এর মধ্যে একটা মিল আছে। এবং পর্যাবৃত্ত গতিটা আসলে একটা মানে তরঙ্গের আসলে একটা বলতে পারো যে একটা গতি তরঙ্গ আর কি যে রকম গতিতে আর কি তোমার হচ্ছে প্রবাহিত হয়, পর্যাবৃত্ত গতিটা তোমার হচ্ছে ঠিক ওই গতিটার কি একটা রূপ আর কি বলতে পারো। তো যার কারণে হচ্ছে এই চ্যাপ্টার দুটো তোমার একে অপরের পরিপূরক। তো আমরা চ্যাপ্টার 8টা আজকে বুঝবো। এন্ড আমরা পর্যাবৃত্ত বুঝবো, পেরিওডিসিটি বুঝবো। পেরিওডিসিটি বোঝার পরে আমরা হচ্ছে পেরিওডিক মোশনের বিভিন্ন রকমের ইকুয়েশন দেখবো, ঠিক আছে, বিভিন্ন রকম রাশিমালা দেখবো। তো আমাদের শুরু করতেছে আগে আমি পর্যাবৃত্ত ওয়ার্ডটা দিয়ে। পর্যাবৃত্ত ওয়ার্ডটা কি আসলে? দেখো, পর্যাবৃত্ত ওয়ার্ডটা হচ্ছে তোমার লাইক তোমার হচ্ছে একটা পয়েন্টকে তোমার হচ্ছে বারবার সার্কুলেট করা, মানে বারবার হচ্ছে তোমার তাকে ঘিরে অতিক্রম করা। এটা হচ্ছে পর্যাবৃত্ত। এখন তাকে অতিক্রম করতে যে গতি ব্যবহার করা হচ্ছে তাকে পর্যাবৃত্ত গতি বলতেছে। বিষয়টা একটু বুঝাই বলতেছি। সাপোজ ধরো যে আমি এখানে আগে একটা স্প্রিং আঁকি, মানে একটা স্প্রিং আঁকতেছি, ঠিক আছে? এখন একটা স্প্রিং আঁকতেছি, ঠিক আছে, একটা স্প্রিং আঁকলাম। এখন এখানে একটা বস্তু আমি ঝুলাই দিচ্ছি, ওকে? এখন এই স্প্রিংটা দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে এই বস্তু দ্বারা আমি স্প্রিংটাকে আমি ওর দিকে ঠেলবো, উপরের দিকে ঠেলবো আমি। তা কি হতে পারে এখানে? এটা উপরের দিকে ঠেললে মনে করো যে এরকম এরকম হয়ে গেল। তাকে আমি উপরের দিকে ঠেলার পরে এটা সেরকম হয়ে গেল, ঠিক আছে? আরেকটা হতে পারে কি, যে সেটাকে আমি এই বস্তু দ্বারা আমি টেনে নিচে নামাইলাম, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে এরকম করে দিলাম, বাস। মানে একবার হচ্ছে আমি, এটা হচ্ছে আমার তার সাম্যাবস্থা, এটা তার সাম্যাবস্থা, এটা তার ইকুইলিব্রিয়াম ফেজ। এটা হচ্ছে তার সংকুচিত অবস্থা, এটা তার হচ্ছে প্রসারিত অবস্থা, তাই না? তার মানে তাকে আমি সংকুচিত করে দিলাম, এবার প্রসারিত করে দিলাম। এখানে এমন যদি হয়, মনে করো যে যেহেতু যেহেতু এটা একটা স্প্রিং, সো এটা কি করবে বলতো? যখন তাকে আমি সংকুচিত করে ছেড়ে দেব, তখন হচ্ছে সে বারবার তোমার কি করে বলতো, এরকম করে উপর নিচে উঠানামা করবে না? তো সেটা বারবার করে এখানে সার্কুলেট করবে। আবার সেম ভাবে সেম বস্তু যদি আমি তাকে প্রসারিত করে দিই, এভাবে প্রসারিত করার পর তাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে কি হবে? স্প্রিংটা কি করবে? এই বস্তুটাকে নিয়ে সে একবার উপরে উঠবে, আমার নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে। তো ধরে নাও এটা এটা তোমার হচ্ছে সাম্য বিন্দু। সাপোজ এটাকে একটা সাম্যাবস্থা ধরে নিচ্ছি, একটা বিন্দু ধরে নিচ্ছি, বা একটা সাম্য রেখা ধরে নিচ্ছি। এখন তুমি যদি চিন্তা করে দেখো যে এটাকে একটু উপরে না দিয়ে এটাকে আমি একটু আরো নিচে দিই, সাপোজ ধরো এই বিন্দুটাকে ধরে নিচ্ছি আমি সাম্যাবস্থা। তখন সে কি করে বলতো? সে এই বিন্দুটাকে, সাপোজ এখানটা এ বিন্দু আছে, সে এই বিন্দুটা কি করবে? একবার এই পথ অতিক্রম করবে, আবার একবার এই পথ অতিক্রম করবে, একবার এই পথ অতিক্রম করবে, একবার এই পথ অতিক্রম করবে। মানে একটা সরলরেখাকেই মানে বিপরীত দিক থেকে বারবার করে কি করবে? অতিক্রম করবে। তো কি করতেছে বলতো? সে একটা নির্দিষ্ট সময় পর পর এই দিক থেকে, মনে করো যে এই দিক থেকে একবার অতিক্রম করতেছে, এই দিক থেকে একবার অতিক্রম করতেছে, তাই না? তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে এই বিন্দুকে। তো এই যে স্প্রিং এর যে গতিটা, এখন এই গতিটাকে বলা হয় তোমার কি? পর্যায়ভিত্তিক গতি, ঠিক আছে? এখন পর্যায়ভিত্তিক গতি যদি এরকম সরলরেখা বরাবর হয়, তাহলে তাকে বলা হয় হচ্ছে লিনিয়ার পেরিওডিক মোশন, ঠিক আছে? লিনিয়ার পেরিওডিক মোশন, অর্থাৎ তোমার হচ্ছে সরলরৈখিক পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার লিনিয়ারের বেলায়। আচ্ছা, এমন যদি হয় যে সাপোজ ধরো যে আহ, এবার আমি মনে করো যে এখন আরেকটা আরেকটা তোমাকে হচ্ছে আমি একটা উদাহরণ এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো যে এরকম একটা মানে এরকম একটা আংটা দিয়ে দিলাম, এই আংটার মধ্যে সাপোজ ধরো একটা বব ঝুলাই দিচ্ছি, একটা বলের মতো আর কি। এটাকে বল বলে, এটাকে বলা হয় তোমার কি? বব। আমরা তোমার চ্যাপ্টার 5 এর মধ্যে যখন হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি পড়তেছিলাম, কাজ ক্ষমতা শক্তি পড়ার সময় তোমাদেরকে আমি এরকম একটা এক্সাম্পল দিছিলাম, এবং তোমাদেরকে আমি একটা ইকুয়েশন দ্বারা করাইছিলাম। এবং সেই ইকুয়েশনটা এরকম ছিল যে সরল সদিক গতি হচ্ছে তোমার হচ্ছে কি শক্তি সংরক্ষণশীলতা নীতি ইয়া করে, তোমার হচ্ছে প্রতিস্থাপন করে, মানে সরি, সে তোমার হচ্ছে মেনে চলে। এটা তোমাদেরকে পড়াচ্ছিলাম চ্যাপ্টার 5 এ। তখন তোমাদের বলে দিয়েছিলাম যে এটা আসলে চ্যাপ্টার, এটা তোমার বিস্তারিতভাবে শিখবা। তো আজকে তোমার এই জিনিসটাকে বিস্তারিতভাবে শিখবা, ঠিক আছে? তো সাপোজ ধরো এখানে একটা বব দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটা রশি বা এটা একটা দড়ি, এখানে আমি ববটাকে ঝুলাই দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে বব, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাপোজ ধরো যে এই ববটাকে আমি কি করলাম, মনে করো যে এখান থেকে তাকে আমি ছেড়ে দিলাম, সরি, এখান থেকে তাকে আমি টেনে ধরলাম, ঠিক আছে? এদিকে টেনে ধরলাম, টেনে ধরার পর কি হলো তাহলে? এটা তোমার এরকম হয়ে গেল, ঠিক আছে? এরকম হয়ে গেল, তাই না? তাকে আমি টেনে এখানে আনলাম, দেন আমি কি করলাম? তাকে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? আমি জাস্ট ওকে লিফট করে দিলাম। তাহলে কি হয় বলতো? এই যেহেতু ববটার একটা ভর আছে এবং এই ভবটা একটা ওজন আছে,
অর্থাৎ এবং তোমার পাশাপাশি তোমার এটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কি হচ্ছে নিচের দিকে অতিক্রম মানে টান মানে একটা বল ফোর্স করতেছে, একটা টান অনুভব করতেছে। তাহলে কি হবে সে বলতো, সে চাবে কি তার সাম্যাবস্থায় চলে আসতে। তো সে কি করবে, সে তোমার এদিকে চলে আসবে। বাট যেহেতু সে এদিকে চলে আসছে কিন্তু সে কিন্তু একটা গতির মধ্যে ছিল না, তাকে আমি স্থির অবস্থা থেকে ছেড়ে দিয়েছি এখান থেকে, বাট সে এখান থেকে এখানে আসতে পর্যন্ত তার কি হয়েছে, সে একটা গতির সেটা গতি প্রাপ্ত হয়েছে। তো গতি প্রাপ্ত হওয়ার ফলে সে কি আর এখানে এসে পড়ার পরে সে কি স্থির থাকবে? সে কিন্তু কিছু থাকবে না। সে কি করবে, সে যখন এই সাম্যাবস্থাকে অতিক্রম করে সে তখন এদিকে চলে যাবে, তাই না? নর্মাল তো এই জিনিসটাই হবে, ঠিক আছে? তো এখন সে কি করবে, সে তখন তো সাম্যাবস্থা অতিক্রম করে সে তার বিপরীত দিকে চলে যাবে। যেদিক থেকে যাত্রা শুরু করছিল তার বিপরীত দিকে সে চলে যাবে। আবারও সেম ভাবে সে ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত এখানে তার বেগটা 0 না হয়, অর্থাৎ তোমার ভিএস যেগুলো 0 না হয়, তাই না? তার যখন বেগটা 0 হয়ে যাবে এখান থেকে এখানে আসার পরে, তখন সে কি করবে? সে তখন আবারও জি এর প্রভাবে সে তখন আবার তার সাম্যাবস্থায় ফিরে আসতে চাবে। তখন কি হবে? তখন সে আবারও এদিক যাবে। সে আবার এদিক যাওয়ার পরে কি করবে? সে আবারও এখান থেকে এখানে অতিক্রম করবে, তাই না? দেন সে আবারও এখানে আসবে। সেম ভাবে এখানে আবারও তার ভিএস যেগুলো 0 হয়ে যাবে। সে আবারও কি করবে? জি এর প্রভাবে সে আবারও এদিকে যাওয়া শুরু করবে। তার মানে সে একবার এভাবে, একবার এভাবে, একবার এভাবে, একবার এভাবে। সে এভাবে যাত্রা শুরু করতেছে, তাই না? এভাবে তার যাতায়াত পথটা সে নির্ধারণ করে ফেলছে। তার মানে দেখো তো এটা কি গতি এটা? এটা কি হচ্ছে তাহলে? এটা কি সরলরৈখিক হচ্ছে আগের মতো করে? এটা কিন্তু আবার সরলরৈখিক হচ্ছে না। পাশাপাশি এটা কি করতেছে বলতো? সাপোজ ধরো এখানে একটা বিন্দু আছে, মনে করো যে বি বিন্দু। তাহলে এই ববটা এই বি বিন্দু থেকে একবার এই পথ থেকে অতিক্রম করতেছে, একবার এই পথ থেকে অতিক্রম করতেছে। অর্থাৎ একবার একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করতেছে। সো এই যে গতিটা, এই গতিটাকে আমি কি বলতেছি? পর্যায়ভিত্তিক গতি। এবং পর্যায়ভিত্তিক গতিটা কয় ধরনের? একটা তোমার হচ্ছে লিনিয়ার পিরিয়ডিক মোশন, যেটা সরলরৈখিক ছিল। আর এটা তোমার হচ্ছে রোটেশনাল পিরিয়ডিক মোশন, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে তোমার রোটেশনাল পিরিয়ডিক মোশন। এটা রোটেশনাল কেন বলতেছি? বিকজ এটা কিন্তু এবার আর সরলরৈখিক পথে নাই। এবার কিন্তু এটা একটা বক্র পথে। একটা বৃত্তাকার পথে, তাই না? একটা বৃত্তাকার ছেদের মতো লাগতেছে, তাই না? সো রোটেশনাল পিরিয়ডিক মোশন বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার বৃত্তীয় পর্যাবৃত্তিক গতি। বৃত্তীয়, ঠিক আছে? বৃত্তীয় পর্যাবৃত্তিক গতি। সো পর্যাবৃত্তিক গতি এই দুই ধরনের, লিনিয়ার আর রোটেশনাল। এখন এই যে পর্যাবৃত্তিক গতি, এই পর্যাবৃত্তিক গতির যে রাশিমালা তোমাদেরকে যদি আমি দেখাই, সেই রাশিমালা আসলে তোমাদের দেখাতে করে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আগে। তো তার আগে তোমাদের রাশিমালা আগে দেখাইনি। তো যে কোনো ধরনের পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার আসলে তার যে গতিটা, এটা তোমার সাধারণত সাইন তরঙ্গ আকারে হয়, ঠিক আছে? সাইন তরঙ্গ। তো সাইন তরঙ্গ জিনিসটা কিরকম? আমার নরমালি যদি সাইন থিটা, মানে সাইন থিটা যদি আমরা জেনে থাকি যে সাইন থিটার আসলে মানে তার যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ মানে হাউ ক্যান আই রিপ্রেজেন্ট সাইন থিটা গ্রাফিক্যালি? না, নরমালি হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখতেছি সাইন থিটা, বাট এটাকে কিভাবে আমরা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব? সো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার এরকম, এই যে এরকম, ঠিক আছে? এটা তোমার সাইন থিটার রাশিমালা। এটা সাইন থিটার রাশিমালা। এবং কস থিটার রাশিমালা কোনটা? মানে কস থিটার তোমার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোনটা? এটা হচ্ছে কস থিটা। এই যে এটা হচ্ছে কস থিটা। ঠিক আছে? সো তার মানে বুঝতেই পারতেছো এখানে তোমার কি হচ্ছে বলতো? সাইন থিটাতে একদম 0 থেকে শুরু হতেছে। দেন এটা এরকম বক্রপথে যাতায়াত করতেছে। সেম ভাবে এটা কি হচ্ছে কস থিটাটা? এটা কিন্তু 0 থেকে শুরু হয়নি। এটা তোমার হচ্ছে উপর থেকে শুরু হয়েছে কিছুটা অর্ধেক থেকে। ঠিক আছে? অর্ধেক থেকে। মনে করো এখানে বাকি অর্ধেক আছে এই পাশে। সো বাকি অর্ধেক থেকে শুরু হয়েছে সে। সো এখান থেকে এটা হচ্ছে তোমার কস থিটার আর কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বা এটা তোমার হচ্ছে এভাবে কস থিটাকে আর কি তোমার গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে? তোমরা এগুলো সব শিখবা। তোমাদের ইন্টারমিডিয়েট তোমরা সব শিখবে এগুলা। ম্যাথের মধ্যে শিখবা। ঠিক আছে? তোমাদের যে প্র্যাকটিক্যাল হবে সেই প্র্যাকটিক্যাল তোমার জিনিসগুলো শিখবে সবাই। সো এখন যেটা বোঝে নাও তাহলে, এটা হচ্ছে আমার সাইন তরঙ্গ। এটা তোমার হচ্ছে সকল পর্যাবৃত্তের গতির রাশিমালার ক্ষেত্রে এই সাইন তরঙ্গ অনুসরণ করে। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সকল সাইন তরঙ্গ অনুসরণ করে। কেন সাইন তরঙ্গ অনুসরণ করে? কারণটা খুব সিম্পল। সেটা হচ্ছে দেখো খেয়াল করে। সাইন তরঙ্গে কি হচ্ছে দেখো তো। ধরো যে এই যে তোমার একটা সরলরেখা, এই সরলরেখাটা কি হচ্ছে বলতো? এই তরঙ্গ দ্বারা কি করছে? বারবার কি হচ্ছে? মানে একই দিক থেকে কি করতেছে বলতো? বারবার ছেদ হচ্ছে না বলতো? মনে করো যে এই যে এই বিন্দুটা, আবার এই বিন্দুটা, তাই না? এগুলো সব একই দিক থেকে বারবার ছেদ হচ্ছে। আবার সেম ভাবে আরেকটা কথা বলতে গেলে যে এইটার যে শুরু ছিল এই বিন্দু তোমার একবার আবার শেষ হয়ে গেছে। দেন এখান থেকে সে বিপরীত দিকে গেছে। বিপরীত দিকে এসে আবারও তার প্রথম বিন্দুতে ফিরে আসছে। আবারও সে কি করছে? এখান থেকে সে আবার এখানে আসছে। মানে সে একই রকম রাশি। এখানে কিন্তু কোনো ছোট বড় না। লাইক এটা ছোট, এটা বড়, এটা বড়, এটা ছোট, এমন কিন্তু না। এটাও সমান, এটাও সমান, এটাও সমান, মানে সব সিমিলার। এখানে কোনো পার্থক্য নেই আসলে। এটার সাথে এটার কোনো পার্থক্য নাই। সো এটা কিন্তু টোটালি ওই যে আমাদের আগের মতো, যেটা আমি তোমাদের একটু দেখালাম ববের উদাহরণটা। সো এটাকে আমরা গ্রাফিক্যালি এভাবে বুঝাতে পারি। এটা তোমার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সাইন থিটার এর। সো এই সাইন থিটাটাকে তোমার হচ্ছে এই পর্যাবৃত্ত গতির প্রতিটা রাশিমালা তোমার হচ্ছে এই সাইন তরঙ্গকে তোমার হচ্ছে মানে মেনে চলে। ঠিক আছে? তো এই জন্যই এটার একটা সূত্র, এরা যেটা রাশিটা সেটা তোমার এরকম ভাবে আমরা লিখি
সেটা তোমার হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, ঠিক আছে? এই যে তোমার সাইন চলে আসছে এখানে, অর্থাৎ এটা তোমার হচ্ছে পর্যাবৃত্ত গতির রাশিমালা x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। এখন তোমার অবশ্যই কোশ্চেন করবে, ভাই এটা কেমনে হলো এটা x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, এখানে x কি, a কি, ওমেগা t। ওমেগা তোমার অলরেডি দেখছো, ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ, t হচ্ছে টাইম, এটা কি আর x টা কি। সো x টা হচ্ছে তোমার হচ্ছে টোটাল ডিসটেন্স, লাইক টোটাল ডিসটেন্স বলতে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে x দূরত্ব অতিক্রম করছে আর কি রাশিটা। যেমন তোমার সাপোজ ধরো যে যদি আমি বলি তোমার হচ্ছে ধরো যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার x দূরত্ব, সাপোজ ধরো, জাস্ট মানে বলার কথা বললাম আর কি। এবং এখান থেকে যে এই যে তোমার যে হাইটটুকু, এই হাইটটুকু তোমার হচ্ছে a বা বিস্তার, এটাকে বলা হয় বিস্তার, ঠিক আছে, বা অ্যামপ্লিটিউড, এটাকে বলা হয় ইংরেজিতে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড আর বাংলা বলা হয় তোমার হচ্ছে বিস্তার। এবং এই বেগটা তোমার হচ্ছে ওমেগা বেগে যাচ্ছে টি সময় ধরে, ঠিক আছে, টি সময় ধরে সে ওমেগা বেগে যাচ্ছে। এই বেগটা তোমার হচ্ছে তোমার এই ওমেগা বেগ এবং টি সময়। এখন এই এক্সটাকে আমি বলতেছি হচ্ছে সরণ, ঠিক আছে, এক্স হচ্ছে তোমার সরণ এবং ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ। এটা একদম নরমাল, যে তোমরা সবাই জানো। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কিভাবে আসছে, তোমাদেরকে আমরা সেই জিনিসটা এখন বোঝাবো আজকে। আজকে তোমাদের ক্লাসের মেইন টপিকটা হচ্ছে এটাকে প্রুফ করা, ঠিক আছে, এটাকে প্রুফ করা। তো এখানে অনেকগুলো জিনিস আরো চলে আসবে মানে পাশাপাশি, যেমন এখানে ভি চলে আসবে, এখানে তোমার হচ্ছে ল্যামডা আসবে, এখানে তোমার হচ্ছে এফ আসবে, এখানে তোমার ক্যাপিটাল টি আসবে, ঠিক আছে, এখানে অনেক কিছু আসবে, এগুলো আমাদের এখন আসে না, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো এবার দেখি আমার সামনে ফরওয়ার্ড করি। তোমার যেটা ভালো কথা বুঝে নিবা আজকে, বিকজ আজকে তুমি যদি না বুঝো এটা তুমি চ্যাপ্টার 9 কিন্তু বুঝবা না, ঠিক আছে। সো বি কেয়ারফুল, চ্যাপ্টার এটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। সো এরপর দেখি আমরা তাহলে এই জিনিসটা আসলে কিভাবে আমরা এটাকে প্রুফ করতে পারি। তো যেহেতু তোমাদেরকে বলতেছিলাম যে আসলে পর্যাবৃত্ত গতি, সো এই যে তোমার বৃত্ত গতি, তাই না, পর্যায়বৃত্ত গতি, সো এখানে আমরা একটা বৃত্ত আগে এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে জিনিসটা। ঠিক আছে, একটা বৃত্ত এঁকে নিচ্ছি, সাপোজ ধরো একটা বৃত্ত এঁকে নিলাম। এখন এই যে বৃত্তটা, আমি তোমাদেরকে এখন জাস্ট তোমার থিঙ্ক করো এখানে, সাপোজ ধরো যে এটা তোমার হচ্ছে বিশেষ বৃত্তের কেন্দ্র, মনে করো যে এটা একটা বৃত্তাকার মাঠ, হ্যাঁ, এটা একটা বৃত্তাকার মাঠের কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, সাপোজ এটা ও বিন্দু। তুমি মনে করো যে বৃত্তাকার মাঠের ঠিক এ প্রান্তে আসো, মনে করো যে এ প্রান্তে আসো, ঠিক আছে। এখন তুমি সাপোজ ধরো যে একটা ক্ষুদ্র দূরত্ব যাবা, একটা ক্ষুদ্র দূরত্ব সাপোজ ধরো তুমি এখান থেকে এখানে গেছো, এখান থেকে তুমি এখানে গেছো, ঠিক আছে, এখান দিয়ে এখানে গেছো, তো ধরলাম যেটা বি দূরত্ব। এখন জিনিসটা চিন্তা করে দেখো তো, যদি এটা বি দূরত্ব হয়ে থাকে, তাহলে এখান থেকে যদি আমি এখানে একটা ব্যাসার্ধ নেই এই মাঠটার, ঠিক আছে, এবং এখান থেকে এই ডিস্টেন্সটুকু নিলাম, ঠিক আছে, মানে এটা কিন্তু ব্যাসার্ধ, তাই না। এখান থেকে এটা যদি ও এ যদি ব্যাসার্ধ হয়, তাহলে তো ওবিও ব্যাসার্ধই হবে, যেহেতু এটা একটা বৃত্তাকার পথ। এখন আমি এ এর সাথে বি কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এ এর সাথে বিটা কানেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এ এর সাথে বি কানেক্ট করার পরে দেখো তো, দেখো এই যে যেহেতু এটা ক্ষুদ্র দূরত্ব, আসলে এ থেকে বিটা এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা বেকার রেখা না, যেহেতু এটা বেকার রেখা, বাট এটা যেহেতু খুবই ক্ষুদ্র, মানে এতটাই ক্ষুদ্র যেটা বলার মতো না। এখানে আঁকা মানে তোমার কাছে আমি যখন তোমাকে এটা এঁকে দেখাচ্ছি, এটা এঁকে দেখানোর ফলে আসলে জিনিসটা বেকার মনে হচ্ছে, বাট এটা যেহেতু আসলে অনেক ক্ষুদ্র দূরত্ব তোমাকে আমি বিবেচনা করতে বলতেছি। তো যেহেতু তুমি ক্ষুদ্র দূরত্ব মনে করো যে তুমি 0.1 থেকে, তুমি মনে করো 0.1 থেকে তুমি 0.03 তে গেছো, মানে জাস্ট 0.02 ডিফারেন্স। তো 0.02 ডিফারেন্স কি খুব বেশি ডিফারেন্স? তুমি যদি একটা রেখাকে 0.02 দেখাও, তাহলে কি সেটা কি দেখতে তো এরকমই হবে, সেটা কি আর হেলবে জ্বলবে, সেটা তো আর এদিকে ওদিকে বাঁকবে না, খুবই ক্ষুদ্র যেহেতু, তাই না। তো ক্ষুদ্র জিনিসগুলোকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি। সো ঠিকভাবে আমরা এটাকে উপেক্ষা করে নিব। আমরা ধরবো যে এটা একটা মানে বক্ররেখা না, মানে এটা একটা বেঁকা রেখা না, এটা একটা সরল রেখে ধরে নিব আমি, ঠিক আছে, একটা সোজা রেখে ধরে নিব, যেহেতু এটা ক্ষুদ্র দূরত্ব। সো কনসিডার এবি তোমার হচ্ছে একটা লম্ব, ধরো যে এবি হচ্ছে লম্ব, কনসিডার করো, এবি কে লম্ব কনসিডার করে নাও, ঠিক আছে, এটা কোনো বেঁকা রেখা কনসিডার করো না। তাহলে তোমাদের কোনোভাবে তুমি এই রাশিমালার কখনোই প্রুফ করতে পারবে না। এগুলো আসলে খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, এগুলো আসলে তুমি কখনোই চাইলেই আসলে তুমি মানে সামনাসামনি তোমার হাতে কলমে প্রুফ করতে পারবে না। এগুলো তোমাকে ভেবে নিতে হবে, এবং ফিজিক্স টোটালি কি তোমার মাইন্ড, ফিজিক্স তোমাকে মাইন্ডে চিন্তা করতে হবে। তুমি এখানে চাইলে এটাকে সামনাসামনি তোমার হাতের সামনে এনে প্রুফ করতে পারবে না, তোমাকে এটা সবকিছু মাইন্ডে চিন্তা করতে হবে। তো কথা হচ্ছে, যদি এটাকে আমি ধরে নিই একটা লম্ব, তাহলে এখানে দেখো এটাকে তুমি বলতে পারি তাহলে ভূমি, এটাকে বলতে পারি আমি লম্ব, এটাকে বলতে পারি কি আমি অতিভুজ, তাই না। তো আমরা জানি কি যে সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা সমান সমান তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন সাইন থিটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয়ে থাকে, তাহলে খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে থিটা। যদি এটা থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে, তাহলে এই যে দূরত্বটুকু, এই যে 0 থেকে বি, এই দূরত্বটুকু আমি বলবো হচ্ছে তোমার স্মল এ, ঠিক আছে, এটাকে তো বলবো হচ্ছে আমি স্মল এ, এবং এই যে দূরত্বটুকু এই লম্বটাকে আমি বলবো তোমার হচ্ছে স্মল এক্স, ঠিক আছে। যেহেতু তোমার সরণটা কোন দিকে হচ্ছে বলতো, তুমি এখান থেকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছো, তো তুমি এখান থেকে
বি পয়েন্টে গেছো, তাই না? তাহলে তোমার সরণটা কোনটা হবে? এখান থেকে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ তোমার এ বি হচ্ছে তোমার সরণ, তার মানে এক্স, তাই না? তাহলে তো এক্স হচ্ছে তোমার সরণ। তাহলে দেখো খেয়াল করে, যদি এবার আমি সাইন থিটা অ্যাপ্লাই করি এখানে, অর্থাৎ তোমার লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ কি ও বি, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলতো, এ বি ইজ ইকুয়াল টু কত এক্স, আর ও বি কি এ, তাহলে এটা কি হচ্ছে সাইন থিটা। সুতরাং আমরা বলতে পারি কি যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, ঠিক আছে? এইটা কি, এটা তোমার হচ্ছে বিস্তার, এটা হচ্ছে তোমার বিস্তার। বিস্তার বলতে কি বোঝানো হচ্ছে? বিস্তার বলতে বোঝানো হচ্ছে তোমার যে আগে তোমার এটা এখানে এ তে ছিল, এখন তোমার এটা বিস্তারিত হয়ে বি তে চলে গেছে। সো আগে তোমার ও এ ছিল, এখন ও বি হয়ে গেছে। সো আগে তোমার দেখো এখানে ছিল, আগে এখানে ছিল, এখন সেটা উপরে চলে গেছে। সো এটা বিস্তার, কতটুকু উপরের দিকে উঠছে, এটা এখান থেকে এতটুকু উপরের দিকে উঠছে, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা বলা হচ্ছে বিস্তার এটাকে। তো এই যে তোমার x এ sin থিটা, এখন আমরা জানি যে একটা বৃত্তাকার পথে যদি তার ভিতরের অ্যাঙ্গেলে যদি থিটা হয়, কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? আমি এটাকে যদি একটু সুন্দর নিখুঁত ভাবে আঁকি তাহলে তোমার এটা এই যে এরকম আঁকি থিটা। তো যদি তার কেন্দ্রে উৎপন্ন কোণ যদি থিটা হয় এবং তার বৃত্ত এই যে এখানে যে একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে না এবি, এই এবি বৃত্তচাপটা কি আমি বলতে পারি, এবি বৃত্তচাপ হচ্ছে তোমার এস, তাই না? এবং ব্যাসার্ধকে যদি আমি আর বলি, তাহলে কি হবে এটা এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাই না? এটা আমরা চ্যাপ্টার 6 এ পড়ছিলাম, রেডিয়ানের সময় পড়ছিলাম আমরা চ্যাপ্টার 6 এ ম্যাথে। তো এস ইজ ইকুয়াল টু আর থিটা যদি হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু কি এস বাই আর, তাই না? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এস বাই আর। সো থিটা ইজ ইকুয়াল টু যেহেতু এস বাই আর হয়েছে, তো এখান থেকে দেখো আমরা বলতে পারি তাহলে যে এস ইজ ইকুয়াল টু কি হতে পারে, তাহলে 2 পাই আর হতে পারে, তাই না? 2 পাই আর, রাইট? এস মানে কি? এস মানে তোমার হচ্ছে মানে বৃত্তচাপটা না, বৃত্তচাপ। তো আমরা যদি এটাকে পদের সাথে কল্পনা করি, তাহলে তোমার এখানে এটা যেগুলো কি হয়, আর আর কাটা, তো থ্রি যেগুলো 2 পাই হয়ে যাচ্ছে। বাট এখানে আসলে যেটা ঘটনা ঘটতেছে, এখানে কিন্তু আসলে আমরা 2 পাই দূরত্ব যাচ্ছি না, তাই না? আমরা কিন্তু পুরোটাকে রোটেট করতেছি না, আমরা জাস্ট একটা ক্ষুদ্র দূরত্ব নিছি। সেই ক্ষুদ্র দূরত্বকে বোঝার জন্য তুমি আরেকটা জিনিস মাথায় আনতে পারো, সেটা হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল টু ভিটি। সাপোজ ধরো যে তুমি এখানে ভি বেগে গেছো, ঠিক আছে? আচ্ছা, এটাতে হবে না আসলে, আমি ভাবছিলাম এটাতে তোমাকে বোঝাতে পারবো না, এটাতে হচ্ছে না। সো এটা হবে না, তুমি ওই জিনিসটা ভুলে যাও, আমি মাত্র যেটা বলছি। এখন যেটা বলবো সেটা তুমি ভালো মতো কনসেন্ট্রেশন দাও। সাপোজ ধরো তুমি এ থেকে বি তে গেছো ভি বেগে, ঠিক আছে? তুমি এ থেকে বি তে গেছো ভি বেগে। যেহেতু তুমি এ থেকে বি তে ভি বেগে গেছো, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এস ইজ ইকুয়াল টু কি ভিটি, যেহেতু তুমি সমবেগে গেছো, তাই না? তার মানে তুমি এখানে এস দ্রুত অতিক্রম করছো ভি বেগে টি সময়ে। তো এখান থেকে আমরা বলতে পারি কি যে ভি ইজ ইকুয়াল টু কি হবে এস বাই টি, তাই না? ভি ইজ ইকুয়াল হচ্ছে এস বাই টি। এটা হচ্ছে সরলরৈখিক বেগের ক্ষেত্রে, এটা সরলরৈখিক বেগ। তো যদি সরলরৈখিক বেগের বদলে যদি আমি কৌণিক বেগ ইউজ করি, কৌণিক বেগ, তাহলে কি হয় বলতো? এস কখন ছিল? যখন হচ্ছে আমার ভি ছিল, অর্থাৎ তোমার কৌণিক, এটা ছিল তোমার সরলরৈখিক সরণ। তাহলে কৌণিক সরণ কোনটা হবে? কৌণিক সরণ, অবভিয়াসলি কৌণিক সরণ তোমার কি হবে? থিটা হবে, এটা আমরা সবাই জানি, তাই না? আমরা অলওয়েজ ভি এর বদলে কৌণিকের বেলায় আমরা ওমেগা লিখি এবং এস এর বেলায় আমরা থিটা লিখি, এটা আমরা সবাই জানি। সো এখানে বলতে পারি কি আমরা ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, তাই না? তো এখানে আমি বলতে পারি কি এটা ভি বেগের সরলরৈখিক বেগ এবং ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। সো এখানে তুমি ওমেগা কৌণিক বেগে গেছো, থিটা হচ্ছে তোমার কৌণিক সরণ, এই যে তোমার এটা হচ্ছে তোমার এই যে কোণটা তোমার ছিল কি আগে 0 ডিগ্রি, এখন তোমার থিটা ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ তোমার কৌণিক সরণটা কি হয়েছে? থিটা, টি সময়ে। তাহলে আমরা বলতে পারি কি যে খেয়াল করে দেখো যে x ইজ ইকুয়াল টু a sin, ঠিক আছে? এই যে থিটা যেহেতু, সবসময় বলতে পারি কি যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, ঠিক আছে? সুতরাং x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি, ঠিক আছে? এই দেখো, তাহলে আমাদের সূত্রটা প্রুফ হয়ে গেল। সো এখান থেকে আসলে সূত্রটা আসছে এবং এগুলো আসলে তুমি কখনো বইতে পাবা না। তোমাদের বইতে এগুলো এত সুন্দর করে কখনো বুঝাই দিবে না, তোমাকে বোঝার মতো কোনো উপায় নাই। তোমাকে জাস্ট ডিরেক্টলি এভাবে সূত্রটা জাস্ট লিখে দিছে, মানে তোমাকে জাস্ট এই কোশ্চেনটা এমনি লিখে বসাই দিছে, শেষ। বইয়ের কাজ শেষ, বইয়ের আর কোনো কাজ নাই। সো এটা আসলে বোঝানোটা খুবই ঝামেলা। তুমি যদি এভাবে নরমালি বুঝতে চাও, তোমাকে আসলে এভাবে নিজে থেকে ধরে নিতে হবে যে এটা আসলে এটা আসলে লম্ব, ঠিক আছে? দেন তোমাকে এটা ভি বেগে গেছে, এটা ওমেগা বেগে গেছে। সো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, দেন আমরা বলতে পারি কি যে x ইকুয়াল টু a sin ওমেগা টি। সো এটা হচ্ছে তোমার সকল পর্যাবৃত্ত গতির রাশিমালা, এটা একটা কমন রাশিমালা বা বলতে পারো যে প্রমিত সমীকরণ। এটাকে তুমি বলতে পারো হচ্ছে প্রমিত সমীকরণ, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে ধরো যে এটাও সেম ভাবে এটাও, এখানে জাস্ট তুমি থিটার ভ্যালুটা বসাই দিচ্ছ কি ওমেগা টি, বাকি সবকিছু সেম। তো এটা হচ্ছে তোমার মূলত পর্যাবৃত্ত গতির রাশিমালা এবং এই রাশিমালা থেকে আমাদের বিভিন্ন জিনিস আসবে, ঠিক আছে? তো এটাকে তুমি নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখো, ঠিক আছে? নাম্বার 1 ইকুয়েশন। তো তোমার খাতায় রেখে নাম্বার 1 রোমান 1 ইকুয়েশন দিয়ে রাখো। আমরা আরো ইকুয়েশন শিখবো ক্লাস চ্যাপ্টার 9 এ গিয়ে, ঠিক আছে? বাট আপাতত এখানে ইকুয়েশন 1 দিয়ে রাখো। সো এটা গেল হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির রাশিমালা। আশা করি তোমাদের কারো কোনো কোশ্চেন নাই এই পর্যন্ত। সো এরপরে হচ্ছে আমরা আবার একটা বৃত্ত এঁকে নিচ্ছি।
এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে সাপোজ ধরো যে এবার এবার মনে করি এটা একটা বৃত্তাকার মাঠ এবং এখানে আমি এটাকে ধরে এলাম হচ্ছে এটা তার আদি অবস্থান, ঠিক আছে? অর্থাৎ তোমার এটা একটা ব্যাসার্ধ দিয়ে দিলাম, আমি এটাকে ধরলাম হচ্ছে এ, এবং মনে করি এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে তোমার বি, এবং এখানে আমি আরেকটা বিন্দু নিচ্ছি, এটা নাম দিলাম হচ্ছে আমি সি। এখন মনে করো যে তুমি এবার ঠিক এ তে নাই, তুমি এখন এ তে নাই, তুমি এখন সাপোজ ধরো বি তে আসো, তুমি এখন বি বিন্দুতে আসো, তুমি মনে করো যে তুমি আগের বার তুমি এ থেকে বি তে আসছিলা, তাই না? জাস্ট আগের ইকুয়েশন চিন্তা করে দেখো, মনে করো তুমি নাম্বার 1 ইকুয়েশনে কি করতেছিলা, তুমি এ থেকে বি তে আসছিলা, তো এ থেকে বি, বি এর মান কি ছিল, এক্স ছিল, তাই না? এটাকে আমি এক্স দিছিলাম, রাইট? এটাকে আমি এক্স দিছিলাম, তাই না? তো এবার হচ্ছে আমি আর এটাকে এক্স দিতেছি না, এবার আমি এটাকে এক্স এবি থাকলো, বাট কথা হচ্ছে এবার তুমি ধরো যে তুমি এবার বি থেকে সি তে আসবা, তুমি এবার বি থেকে সি তে আসবা। তো অবভিয়াসলি তুমি চাইলে কিন্তু এখান থেকে এটাকে কাউন্ট করতে পারতা, তখন কি হবে, এটা বি থেকে সি তে আসলে কি হবে, বেগটা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি তো থাকবে, এটা তো চেঞ্জ হবে না। বাট মনে করো যে তুমি এবার বি থেকে সি তে আসছো, কিন্তু তুমি এবার সি এর সাথে এ রিলেশন করতে চাচ্ছ, বিষয়টা বুঝছো? তুমি ছিলা বিতে, তুমি আসছো সিতে, বাট তুমি চাচ্ছ এবার সি থেকে একদম পূর্বের যে অবস্থান এ, সেটার সাথে রিলেশনটা মেনটেন করতে। সেটার সাথে রিলেশন মেনটেন করলে ফর্মুলা কি হবে, তুমি সেটা বের করতে চাচ্ছ, দ্যাটস দ্য পয়েন্ট। তো এবার তাহলে দেখো আমাদের জিনিসটা কি হতে পারে। তো চিন্তা করে দেখো, তুমি যদি বি থেকে সিতে আসতে তাহলে তোমার কিন্তু এটাই তুমি পাইতে, তাই না? সিমিলারলি একই একই ধরনের জিনিস তুমি তো করতে, তুমি এখান থেকে এখানে রেখা টানতা, দেন তুমি আবারও এটার মতো করে ইকুয়েশন এটাই বিল্ড আপ করতা। বাট আমি তো এবার সেটা করবো না, আমি কি করবো, এবার আমি হচ্ছে সি এর সাথে এর রিলেশন করব, রাইট? তো যেহেতু সি এর সাথে এর রিলেশন করব, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো বিষয়টা, আমি এবার তাহলে এটাকে বলতে পারি কি, আমি এবার এটাকে বলতে পারি তোমার হচ্ছে থিটা, এবং এইটাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার ডেল, এটাকে কি বলবো, ডেল, ঠিক আছে? এটাকে বলতে বলতে তোমার হচ্ছে ডেল। তাহলে মানে এই টপিকটা হচ্ছে যদি অলরেডি কিছু দূরত্ব অতিক্রম করা থাকে, কিছু দূরত্ব অতিক্রম করা থাকে, তো গ্রাফিক্যালি তুমি জিনিসটাকে এটা কিভাবে বুঝবে, গ্রাফিক্যালি সাপোজ ধরো যে এখান থেকে মনে করো যে যেমন আগে আগে কি হচ্ছিল, আগে এখান একদম আদি অবস্থান, তাই না? আদি অবস্থান জিরো থেকে, মনে করো যে এই বিন্দু থেকে, ধরো যেটা 0 পয়েন্ট, তুমি 0 পয়েন্ট থেকে সাপোজ ধরো এই বিন্দুতে গেছো, তো তুমি এটাকে এভাবে বলতে পারতেছিলে, এভাবে। বাট এবার হচ্ছে সাপোজ ধরো যে এই জিনিসটা এখন এভাবে আছে, এই অলরেডি কিছু দূরত্ব অতিক্রম করা, এই যে এই জিনিসটা অতিক্রম, কিছু অলরেডি কিছু দূরত্ব অতিক্রম করা, তার মানে বাকি পয়েন্টটুকু এখানে আছে আর কি, ঠিক আছে? তো এই যে পয়েন্টটুকু, এই যে ডিস্টেন্সটুকু, এটাকে বলতেছি আমি কি, ডেল। সবাই ক্লিয়ার হয়েছে এটা? তো এটা যদি ডেল হয়ে থাকে আগের মতো করে, এটা কি হবে, এটা বিস্তার এ হবে, তাই না? এটা বিস্তার এ হবে, এবং এটা তোমার হচ্ছে ওমেগা, মানে এটা তোমার টি টাইম লাগবে, ওমেগা দূরত্ব, ওমেগা বেগে আগে যাতায়াত করতেছে। বাট কথা হচ্ছে যেহেতু এবার আমার চাইলে আমি হচ্ছে আগের মতো করে ওমেগা টি বলতে পারতেছি না, এবার আমি কেন বলতে পারতেছি না, কারণ এবার তোমার আদি অবস্থান তো আমার এখানে এখন এ না, আদি অবস্থান তোমার হচ্ছে সরি বি, তো আমার এখন আদি অবস্থান না, আমার আদি অবস্থান তোমার কি ছিল, এ ছিল আদি অবস্থান। তো এখানে কিন্তু আগে যেমন 0 থেকে শুরু হয়েছিল, এবার কিন্তু 0 থেকে শুরু হচ্ছে না, এটা যদি 0 পয়েন্ট হয়ে থাকে, তো এই যার জন্য কিছুটা ডিফারেন্স আসবে এই কোয়েশনটার মধ্যে। তো সেই ডিফারেন্সটা কি সেটাই এখন আমরা বের করবো, চলো। তো ভালো মতো লক্ষ্য লক্ষ্য করে দেখো, এই যে তোমার ডেল আমি জিনিসটা আমি লিখছি এখানে, আসলে জিনিসটা এরকম না, এটা আসলে দেখতে অনেকটা এই যে এরকম, আহ এরকম আর কি, ঠিক আছে, এরকম আর কি। সো এটা হচ্ছে আমাদের মেইনলি ডেলটা, আমি এভাবে বলতেছি। তো এটাকে আমরা কিভাবে আসলে দেখো, এবার ইকুয়েশনের মধ্যে ফেলাই, একটু ভালো মতো বুঝবা। যে মনে করে দেখো, ধরো যে এখানে সাপোজ ধরো যে তুমি এবার এক্স দূরত্ব গেছো, ঠিক আছে, এক্স দূরত্ব গেছো, মনে করো যে এখান থেকে তুমি এক্স দূরত্ব গেছো এটুকু, তো এটা এক্স দূরত্ব, রাইট, ধরে নিলাম। তার আগে একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে, তাহলে এবার ইকুয়েশনটা কি হতে পারে, যেহেতু এবার আমি বি থেকে সি তে আসছি এবং এটা হচ্ছে আমার থিটা, সো এবার আমাদের থিটার মানটা কত হবে, থিটার মানটা এটা এটা আমাদের পুরো থিটা, তাই না? এই যে এটুকু, এটুকু হচ্ছে আমাদের পুরো থিটাটা, ঠিক আছে? আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে আমার পুরো থিটা, এবার মানে এখান থেকে এটুকু হচ্ছে আমার টোটাল টোটাল কোণিক সরণ, মানে আদি অবস্থান যেহেতু আমি ধরে নিতেছি, আদি অবস্থান হচ্ছে এ, তো সি থেকে এ রিলেশন মেইনটেইন করতে হলে আমাকে অবভিয়াসলি কোণিক সরণটা পুরো ধরতে হবে। বাট কথা হচ্ছে জানো কি, কথা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা এবার থিটা, এই থিটা এবার আমাকে বের করতে হবে কিভাবে জানো, থিটা কিন্তু আমাকে এবার বের করতে হবে কিভাবে বলতো। এবার কিন্তু আমি চাইলে ওমেগাটি বলতে পারবো না, এবার আমাকে কি বলতে হবে জানো, আমাকে বলতে হবে হচ্ছে এবার এ ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল, ঠিক আছে? এইটা আমাকে এবার বলতে হবে, মানে ওই যে তোমার যে দূরত্বটাকে আমার চলে আসছে এখানে থিটার মধ্যে, সেই দূরত্বটুকু আমাকে বাদ দিতে হবে। আমি যদি সেই দূরত্ব বাদ না দিই, তাহলে তাহলে আমি এই দূরত্ব কিভাবে পাবো, এই দূরত্বটুকু বিসি, আমি কি বিসি পাবো? আমি কিন্তু কোনো বিসি পাবো না, তাই না?
সো অবভিয়াসলি আমাকে যদি বিসি বের করতে হয়, যেহেতু আমার ডিস্টেন্স আমি মেনটেন করতেছি সি এর সাথে এ এর রিলেশন, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার গতি কিন্তু বি থেকে সি তেই হয়েছে। তো যেহেতু বি থেকে সি এর জন্য আমি এটা আমি আঁকছি, তো আমাকে অবশ্যই কোনটা কিন্তু আমাকে ওই যে, যেহেতু এটাকে যদি আমি থিটা বলে থাকি এই পুরোটুকুকে, তাহলে সাপোজ ধরো এটাকে আমি বললাম হচ্ছে তোমার, সাপোজ ধরো যে থিটা বি বললাম, মনে করো যে এটুকুকে বললাম হচ্ছে, আমি মনে করো যে থিটা প্রাইম বললাম, ঠিক আছে, থিটা প্রাইম। তো থিটা প্রাইম কত হবে তাহলে? অবভিয়াসলি তোমার হচ্ছে টোটালটা মানে থিটা মাইনাস ডেল হবে, তাই না? থিটা মাইনাস ডেল হবে, রাইট? মানে যদি তোমাকে যদি আরেকটু আমি ক্লিয়ার করে জিনিসটা বুঝাই, মনে করো যে এই যে অ্যাঙ্গেলটুকু, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটুকু সাপোজ ধরো ধরলাম হচ্ছে তোমার থিটা প্রাইম, এবং এটা তোমার টোটালটা কি? টোটাল তোমার থিটা, তাই না? এবং এটা কি? ডেলটা কি? ডেলটা তোমার হচ্ছে এই দূরত্বটুকু, এটা তোমার ডেল। আমি একটু কালার দিয়ে বুঝাইছি, তাহলে এটা এটা তোমার হচ্ছে ডেল, এই যে এটা হচ্ছে তোমার ডেল। সো যদি আমি থিটা প্রাইমটা বের করতে চাই, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকু বের করতে চাই, এই অ্যাঙ্গেলটুকু, তাহলে আমাকে পুরোটা থেকে কি করতে হবে? এই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে হবে, যেহেতু আমার ডিসটেন্স কোত্থেকে হচ্ছে? বি থেকে সি তে হচ্ছে, বাট আমি রিলেশন মেইনটেইন করছি কার সাথে? সি এর সাথে এ এর সাথে, মানে আমার আদি অবস্থান চলে আসতেছে এখানে। বুঝতে পারছো এবার জিনিসটা? আমি বাবা করে এই জন্য কথাটা বলতেছি। তো এটাকে ধরলাম থিটা প্রাইম, সো অবভিয়াসলি এটা কি হবে? থিটা মাইনাস ডেল হবে। তো আমরা তাহলে থিটা ভ্যালু কি বলতে পারি? থিটা ভ্যালু ওমেগা টি, তাহলে ওমেগা টি মাইনাস ডেল। সো এছাড়া এবার এটা কি হয়ে গেল? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল হয়ে গেল। তাহলে এই যে ডেলটা, এই ডেলটা আসলে কি? এই ডেলটাকে বলা হয় হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য, ঠিক আছে, বা ফেজ ডিস্টেন্স। দশা পার্থক্য বা ফেজ ডিস্টেন্স বা ফেজ ডিফারেন্স, সরি ফেজ ডিফারেন্স, ঠিক আছে, ফেজ ডিফারেন্স। এটা তোমার হচ্ছে দশা পার্থক্য, এটাকে বলা হচ্ছে আমরা ডেল দ্বারা নির্দেশ করতে পারি। ওকে, তো এই ডেলের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? আমাদের সেই ডেলের ভ্যালুটা বের করতে হবে। এই যে ডেলটা আমি লিখছি এখানে, ডেল হিসেবে রেখে দিলাম, তাহলে কি হবে? অবভিয়াসলি এটা একটা অ্যাঙ্গেল, অবভিয়াসলি এটা একটা অ্যাঙ্গেল, তাই না? বাট অ্যাঙ্গেলটা আসলে কত সেটা আমাকে জানতে হবে। তো অ্যাঙ্গেলটাকে আমরা এভাবে ইন্ডিকেট করতে পারি। সাপোজ ধরো যে এইবার আমাদের বুঝতে হবে এই জিনিসটা কি, ল্যামডা। এই ল্যামডা আমাদের বুঝতে হবে। এই ল্যামডাটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যেটা আমি বলতেছিলাম এখানে এক্স, এটা আসলে এক্স দ্বারা ইন্ডিকেট করা হয় না, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করা হয় তোমার হচ্ছে ল্যামডা দ্বারা। এবং এক্সটা কি জানো? এক্সটা তোমার হচ্ছে টোটাল ডিসটেন্স। মনে করো যে এই তরঙ্গটা যেখানে যে থামবে, এটা তো মনে করো আরো দ্রুত যাবে না, তো এটা যেখানে গিয়ে থাকবে সেটা তোমার হচ্ছে টোটাল এক্সটা আর কি। সো এটা কিন্তু টোটাল এক্স আমি কাউন্ট করতেছি, আমি জাস্ট এই একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, লাইক এটা দেখো, এই একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, দেখো এখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে সে একটা মানে উপরেও যে দূরত্ব, নিচেও সেই দূরত্ব অতিক্রম করার পরে সে এখানে গিয়ে আবার শেষ হয়েছে। সো এটাকে বলা হয় কি? একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। সো একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ইন্ডিকেট করা হয় ল্যামডা দ্বারা, ঠিক আছে? এটাকে বলা হয় ল্যামডা, এটা একটা গ্রিক ওয়ার্ড। সো এই ল্যামডাকে বলতেছে আমি কি? তরঙ্গ দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে এই ল্যামডা দ্রুত অতিক্রম করতে টি সময় লাগছে, ঠিক আছে, টি সময় লাগছে, এবং সেটা বি বেগে গেছে, তাই এটা তোমার বেগ, নরমাল বেগ আর কি। এফটা কি? এফটা তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এটা কি বলা হয়? তরঙ্গ বলা হয় নাকি? আহ এফটার মানটা তো এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক। হ্যাঁ, কম্পাঙ্ক, রাইট। হ্যাঁ, আমি ওয়ার্ডটা ভুলে গেছিলাম বাংলাটা। কম্পাঙ্ক। সো এটাকে বলা হয় কম্পাঙ্ক। আর এটা তোমার হচ্ছে টোটাল পর্যায়কাল। টোটাল পর্যায়কাল বলতে কি বোঝানো হচ্ছে? মানে তো এই পুরো তরঙ্গ দৈর্ঘ্যটা তার শেষ বিন্দু পর্যন্ত যে পরিমাণ টাইম লাগছে সেটা তোমার হচ্ছে পর্যায়কাল। বা এক কথায় বলতে পারো যে মানে না, এটা আমি ভুল বলছি। টোটাল টাইমটাকে বলা হয় তোমার হচ্ছে টি, স্মল টি, ঠিক আছে? আমি একটু এখানে মিস্টেক করে গেছিলাম এটা। এটাকে তোমার হচ্ছে একটা টোটাল টাইম তাকে তোমার হচ্ছে স্মল টি দ্বারা ইন্ডিকেট করা হয়। আর একটা পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে সময় লাগে তাকে বলা হয় তোমার ক্যাপিটাল টি, মানে একটা পর্যায়কাল, ঠিক আছে? সো ল্যামডা পর্যায়কাল মানে ল্যামডা পরিমাণ দূরত্ব টি পর্যায়কালে অতিক্রম করা হয়েছে, এটা তোমার হচ্ছে এবার ঠিক আছে, বুঝতে পারছো? সো এবার খেয়াল করে দেখো, তাহলে যে জিনিসটা বলতেছিলাম, এই যে বিন্দুটা তোমার এখানে, এই যে তোমার এখানে এই যে বিন্দুটা, এটাকে বলতেছি আমি জিরো, ঠিক আছে, এটাকে বলতেছি আমি জিরো। এইটাকে আমি কি বলবো জানো? এই বিন্দুটাকে, এটাকে বলবো হচ্ছে আমি পাই, সরি পাই বাই টু বলবো এটাকে বলবো পাই বাই টু। এটাকে আমি বলবো হচ্ছে তোমার 3 পাই বাই 2। 3 পাই ভাইয়া বাই 2। আপনি যেটা বুঝাচ্ছেন সেটা দেখা যাচ্ছে না। আপনি যে অ্যারোটা দিয়ে যেটা দিয়ে বুঝাচ্ছেন সেটা কালোর সাথে মিলাই যাচ্ছে, বুঝতে পারতেছি না যে কোথায় ক্লিক করতেছেন। আচ্ছা, এই যে এখানে খেয়াল করে দেখো, এটাকে আমি বলতেছি তোমার হচ্ছে পাই বাই 2, এটাকে বলতেছি হচ্ছে আমি পাই, এটাকে বলতেছি হচ্ছে এই বিন্দুটাকে বলতেছি হচ্ছে আমি 3 পাই বাই 2, এবং এই বিন্দুটাকে বলবো হচ্ছে আমি 2 পাই। এটা কেন বলতেছি জানো? সাপোজ ধরো যে চিন্তা করে দেখো, এই যে আমার বৃত্তটা, এই যে বৃত্ত, আর মনে করো এখানে একটা আমি তরঙ্গ আঁকতেছি, ঠিক আছে, এই আমার তরঙ্গটা আমি আঁকলাম। যখন হচ্ছে তুমি এই বিন্দুতে ছিলা তখন তুমি এখানে আসো, ঠিক আছে? যখন তুমি এখান থেকে তুমি যখন একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে আসবা, তখন তুমি এখানে আসো, পাই বাই 2 তে আসো। ওকে,
এরপর তুমি যখন আবারও এখানে দূরত্ব করার পর তুমি সাপোজ এখন এখানে আসো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছো, তখন তুমি অ্যাকচুয়ালি এই বিন্দুতে আসো, এই বিন্দুতে পাইতে আসো। দেন তুমি যখন আবার এখান থেকে তুমি যখন আবার এখানে আসবা, এখানে ঘুরে আসবা, তখন তুমি আসলে অ্যাকচুয়ালি এখানে আসো, ঠিক আছে, অর্থাৎ 3π/2 মানে 270 ডিগ্রি, ঠিক আছে, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি আসো। এরপরে তুমি যখন হচ্ছে এখান থেকে আবার তুমি আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, তখন তুমি আবার এখানে আসো। সো এটা 2π মানে 260 ডিগ্রি তুমি ঘুরে ফেলছো। তো আশা করি তুমি বুঝতে পারতেছো যে আমার তাহলে টোটাল একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে 2π ডিস্টেন্স অতিক্রম করতে হয় বৃত্তাকার পথে, তাই না? একটা ফুল তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে আমাকে 2π ডিস্টেন্স অতিক্রম করতে হয়, তাই না? সো একটা বৃত্তাকার পথে মানে টোটাল বৃত্তের কোণ কত? 2π। সো এই টোটালটা কোনটা কত হবে? 2π। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা দূরত্ব তোমার হচ্ছে যায়, ল্যামডা দূরত্ব যায় কতটুকু? 2π ডিস্টেন্স যায়। তাহলে 1 দূরত্ব কত যাবে, মানে 1 দূরত্ব কত হবে? 2π/ল্যামডা হবে। সুতরাং x দূরত্ব কত হবে? x দূরত্ব 2π/ল্যামডা ইনটু x। এই xটা কি? এই xটা হচ্ছে তোমার পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্য। আর এটা হচ্ছে কি ল্যামডাটা কি, ডেল্টা কি? ডেল্টা হচ্ছে দশা পার্থক্য, ঠিক আছে। সো আমরা বলতে পারি এই যে তোমার 2π/ল্যামডা x, এই যে যেহেতু এটা আমরা ধরে নিছি যে এটা কি x দূরত্ব গেছে, তাই না? এটা কি, এটা x দূরত্ব ধরে নিছি আমরা, এখান থেকে এটা x দূরত্ব ধরে নিছি। তো যেহেতু এটা x দূরত্ব ধরে নিছি আমরা, এবং এটা হচ্ছে আমার ল্যামডা, সরি এটা হচ্ছে আমার ডেল, তাহলে এই ডেল এর ভ্যালু কত হবে জানো? ডেল এর ভ্যালু তোমার হবে হচ্ছে 2π/ল্যামডা x। এটা হচ্ছে আমার ডেল এর ভ্যালু। অর্থাৎ দশা পার্থক্য কখন উৎপন্ন হয়েছে? যখন সে x দূরত্ব গেছে, ঠিক আছে। যখন সে x দূরত্ব গেছে তখন হচ্ছে কি হয়েছে, তার মধ্যে এই দশাটা উৎপন্ন হয়েছে। এটা এবার বুঝে নাও। তো আমরা বলতে পারি যে সুতরাং এই যে তোমার এই যে আমার সূত্রটা এখানে, তাহলে আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস 2π/ল্যামডা x। এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, এবং এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা। ওকে, সো আমি জাস্ট তোমাদেরকে এই দুটো ইকুয়েশন আজকে মোটামুটি দেখাই দিলাম কিভাবে আসলে এগুলো আসে। তোমাদেরকে আমি আস্তে ধীরে পরে, বিকজ এরপরে তোমাদের দেখা যায় তোমাদের মাথা পড়া নষ্ট হয়ে যাবে। তো আমাদের এটার পরে আমাদের আরো কিছু ইকুয়েশন চলে আসবে, আর এখান থেকে আমাদের আরো অনেক ইকুয়েশন আসবে। আমাদের এখান থেকে আমরা ভি বের করবো, আমরা এখানে এফ বের করবো, টি বের করবো। সো আমরা ইনশাআল্লাহ সেটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসগুলো যে আসলে কিভাবে কি হয়েছে। তোমাদেরকে আমি আবার রিপিট করে দিচ্ছি জিনিসগুলো, যে এখানে আসলে কি ঘটছে। এখানে তোমার হচ্ছে, যেহেতু আমি বলতেছি যে যেহেতু তোমার হচ্ছে টোটালটা তোমার হচ্ছে 2π দূরত্ব, তাহলে ল্যামডা দূরত্ব গেছে কত দূরত্ব? ল্যামডা দূরত্ব গেছে 2π এর জন্য। তাহলে 1 এর জন্য কত হবে? 2π/ল্যামডা, আর x এর জন্য কত হবে? 2π/ল্যামডা ইনটু x। এক্সটা কেন বলতেছি? বিকজ অবভিয়াসলি এটা পথ পার্থক্য কি x, তাই না? মানে এক কথা বলতে পারো যে তুমি এখান থেকে এখানে আসছো আর কি, মানে ধরো যে তুমি বিসি বের করবা, তাহলে বিসি বের করতে তোমাকে কি করতে হবে? তোমাকে এসি মাইনাস এবি করতে হবে, তাই না? মানে বিসি মানে কি? এসি মাইনাস এবি, তাই না? সো এই জন্য এই বিসিটাকে বলতেছি আমি কি এক্স, হ্যাঁ, পথ পার্থক্য আর কি, এটাকে বলতেছি পথ পার্থক্য। এই যে পথের পার্থক্য, এসি থেকে এবি বাদ দিতেছি, ঠিক আছে। যেহেতু আমি এখান থেকে, যেহেতু আমি থিটা প্রাইমের থেকে কি করতেছিলাম, আমি এটা থেকে এটা বাদ দিয়েছিলাম, সো অবভিয়াসলি আমাকে এক্স এর ভ্যালু কি করতে হবে? বাদ দিতে হবে। তো এত কিছু বোঝার দরকার নেই, আমাকে জাস্ট বুঝতে হবে এটা কি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইনটু এক্স। সো আই হোপ তোমরা আজকে ক্লাসে বুঝতে পারছো। সো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।